ক্লাস 12 সেমিস্টার 3 তোমরা জানো আমরা একদম সিলেবাসের লাস্টে এসে পৌঁছেছি। ভারতের ভূগোল, তাও ভারতের খনিজ ও শক্তি সম্পদ। যারা আজকে আমার ক্লাসের ভিডিও প্রথম দেখছো তারা ভিডিওস বা প্লেলিস্টে গিয়ে দেখবে তোমাদের সম্পূর্ণ সিলেবাস কনসেপ্ট ক্লিয়ারের ক্লাস, এমসিকিউ পাওয়ার পয়েন্টে আলোচনা করা আছে। এর মধ্যে অনেকেই কমেন্ট করছো এতদিন আমি কিছু পড়িনি, এবারে কিভাবে সিলেবাসটা শেষ করব। তোমাদেরকে বলি পুরানো ক্লাসগুলো দেখো, সঙ্গে এবারে কিন্তু প্র্যাকটিস সেট চলতে থাকবে, অর্থাৎ বিভিন্ন চ্যাপ্টার থেকে যে তোমাদের ভ্যারাইটিস এমসিকিউ সেগুলো চলতে থাকবে। তাই একটাও ক্লাস মিস করবে না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখবে। তাও যদি নোটিফিকেশান না আসে মাঝে মাঝে চ্যানেল ভিজিট করবে। এখানে কিন্তু থার্ড সেমিস্টারের সমস্ত ক্লাস দেওয়া হয়েছে এবং ফোর্থ সেমিস্টারেরও দেওয়া হবে। থার্ড সেমিস্টারে যেটুকু বাকি আছে ভারতের খনিজ সম্পদ, পরিবহন, বাণিজ্য, অর্থনীতি, ওগুলোও কিন্তু কনসেপ্ট ক্লিয়ার এবং এমসিকিউ একসাথেই চলতে থাকবে। আমরা খনিজ ও শক্তি সম্পদের মধ্যে কি পড়ব? আকরিক লোহা, ম্যাঙ্গানিজ, বক্সাইট, তামা, অভ্র। আবার আমরা যেটা প্রচলিত শক্তি সম্পদ পড়ব তার মধ্যে কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, পারমাণবিক শক্তি। অচিরাচরিত শক্তি যেগুলো পড়ব সৌরশক্তি, বায়ু শক্তি, জোয়ার ভাটা শক্তি, ভূতাপ শক্তি, বায়োগ্যাস শক্তি, ওটে। তোমরা বুঝতেই পারছো যে এগুলো ক্লাস 10-এ পড়ে এসেছো। তাহলে শুধুমাত্র রিভিশন, এখানে আমার বোঝানোর কিছু নেই, আমি শুধু তোমাদেরকে দেখিয়ে দেবো কোনখান থেকে এমসিকিউ আসতে পারে। দেখো, খনিজ সম্পদ, ভারতীয় অর্থনীতিতে খনিজ সম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোনো দেশের অর্থনীতিতে খনিজ সম্পদ গুরুত্বপূর্ণ, কারণ খনিজ সম্পদের উপরেই দাঁড়িয়ে থাকে কিন্তু শিল্প। এই শিল্পে যে দেশ যত উন্নত তার অর্থনৈতিক অবস্থা বা আয় বা উন্নতি ততটাই ভালো। ফলে খনিজ সম্পদের একটা বিরাট অবদান রয়েছে এটুকু। তার মধ্যে যেটা আছে ভারতের মালভূমি অঞ্চল, যেটা সোনারপুর মালভূমি অঞ্চল, সেখান থেকেই ম্যাক্সিমাম খনিজ সম্পদ আহরণ করা হয় এবং পার্বত্য অঞ্চলে খনিজ সম্পদ পাওয়া গেলেও সেখান থেকে কিন্তু প্রাকৃতিক বন্ধুরতার কারণে সেভাবে আহরণ সম্ভব হয়নি। এর মধ্যে তোমরা জানো উপকূলবর্তী অঞ্চলে খনিজ সম্পদ তথা খনিজ তেলের সন্ধান চলছে এবং বেশ কিছু মুম্বাই হাই সহ সুন্দরবন অঞ্চলে বেশ কিছু খনিজ, মুম্বাই হাই অঞ্চলে তো রীতিমতো খনিজ তৈলের প্রথম স্থানে, অর্থাৎ ভারতের মধ্যে এগিয়ে আছে। তো এই যে মুম্বাই হাই অঞ্চল, যেটা উপকূলবর্তী অঞ্চল থেকে 176 কিলোমিটার দূরে, তাহলে এই সমস্ত জায়গাতেও কিন্তু অনুসন্ধান চলছে। ফলে আমাদেরকে এই সমস্ত ব্যাপারগুলো জানতে হবে, কেননা ভারতের অর্থনীতি এই খনিজ সম্পদের উপরই নির্ভরশীল। এবার ভারতের অর্থনীতিতে খনিজ সম্পদের গুরুত্ব খুব বেশি। তার মধ্যে বিভিন্ন যে উৎপাদন ব্যবস্থা, তার 36% গড় আয়কে নিয়ন্ত্রণ করে কে? খনিজ সম্পদ। এরপরে আমরা সরাসরি চলে যাব আকরিক লোহা। আকরিক লোহা আমরা জানি ম্যাগনেটাইট, হেমাটাইট, লিমোনাইট, সিডেরাইট। তাহলে এই যে নামগুলো বললাম, এই নামগুলো ধরে ধরে তোমাদের কোশ্চেন আসতে পারে। এর মধ্যে হেমাটাইট, ভারতে যে আকরিক লোহার সঞ্চয় আছে তার পরিমাণ হচ্ছে 3328 কোটি টন। এর মধ্যে হেমাটাইট আকরিকের সঞ্চয় সবচেয়ে বেশি 2263 কোটি টন। ম্যাগনেটাইট আকরিক যেটা সর্বোৎকৃষ্ট, হেমাটাইটটা কিন্তু দ্বিতীয় আছে, সর্বোৎকৃষ্ট, তার সঞ্চয় 1065 কোটি। আকরিক লোহা উত্তোলনে ভারত পৃথিবীতে কততম স্থান অধিকার করে এটাও ভীষণ গুরুত্বপূর্ণ, এটাও জানতে হবে, এটাও এমসিকিউ আসতে পারে। 4র্থ স্থান অধিকার করে এবং ভারতের যে মোট আকরিক লোহা উত্তোলন তার 70% হয় দাক্ষিণাত্য মালভূমি থেকে এবং বাকি হয় 30% ছোটনাগপুর মালভূমি থেকে। আকরিক লোহার ব্যবহার ও গুরুত্ব আমি এখন আর নতুন করে কিচ্ছু বলছি না। আমাদের ব্যবহার্য একদম রান্নাঘরের হাতা, খুন্তি, কড়াই, তারপরে একদম ছোট্ট পিন থেকে বড় এরোপ্লেন, সব কিছুতে, একটা কাঠের চেয়ার, কাঠের টেবিল, সেখানেও কিন্তু পেরেক দিয়ে জয়েন করতে হয় একটা কাঠ আরেকটাকে। ফলে লোহা সব কিছুতে লাগে। আমরা আমাদের ব্যবহার্য যা কিছু, ইভেন জামা কাপড়, এটাতেও লোহা লাগে। তার মানে এই নয় যে এটাতে লোহা আছে, লোহার মেশিন সেটা দিয়েই কিন্তু তৈরি হয়েছে। ফলে যেগুলোর কাঁচা মাল লোহা নয় সেগুলো তৈরি করতেও লোহা লাগে। ফলে বুঝতে পারছো লোহার গুরুত্ব কতটাই। এখানে যে গৃহস্থালির প্রয়োজন, কৃষি যন্ত্রপাতি, পরিবহন, যোগাযোগ, যুদ্ধাস্ত্র, ভারী যন্ত্রপাতি, সেতু নির্মাণ, কলকারখানা, শল্য চিকিৎসা, খনি যন্ত্রপাতি, হিমায়ন যন্ত্র, টিনজাত যে খাবার, সেগুলোর জন্য, সমস্ত কিছুর জন্য কিন্তু লোহা প্রয়োজন, আগেই বুঝিয়ে দিলাম।
এরপরে ম্যাগনেটাইট, হেমাটাইট, লিমোনাইট, সিডেরাইট, এখানে লোহার পরিমাণ, এটা তোমাদের পার্সেন্টেজটা পরীক্ষাতে এমসিকিউ আকারে আসতে পারে। ম্যাগনেটাইটে লোহার পরিমাণ 72.4%, হেমাটাইটটা বলছিলাম দ্বিতীয় মানের, যেটা ভারতে সবচেয়ে বেশি পাওয়া যায়, তার পরিমাণ 60 থেকে 70%, লিমোনাইট 40 থেকে 60%, সিডেরাইট 40%-এর কম লোহা রয়েছে। তার রঙগুলো কীরকম? ম্যাগনেটাইটের কালো, হেমাটাইটের লাল গাঢ় বাদামি, লিমোনাইটের বাদামি হলদে বাদামি, সিডেরাইটের বাদামি ধূসর বাদামি। এবং এর প্রত্যেকটা বৈশিষ্ট্য তোমরা পড়ে নিবে। আমি শুধু তোমাদেরকে একটা জিনিস বলি, এখান থেকে এমসিকিউ আসতে পারে। ম্যাগনেটাইটকে ব্ল্যাক ওর বা কালো আকরিক বলে, এবং সিডেরাইটকে বলে আয়রন কার্বনেট। এটি অতি নিচু মানের, সিডেরাইটটা অতি নিচু মানের। এরপরে যেটা তোমাদের এমসিকিউর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আকরিক লোহা উত্তোলনে ভারতের মধ্যে কোন রাজ্য প্রথম? দেখো উড়িষ্যা। এখানে 2020, 21, 19, 20, 18, 19-এর ডেটা দেওয়া আছে। 20, 21-এ উড়িষ্যাতে 10.46, এটা কিন্তু লক্ষ টন, মানে 10.46 লক্ষ টন উত্তোলিত হয়েছে 2020, 21 সালে। এভাবে তোমরা ছত্তিশগড়ের দেখতে পাচ্ছ 3.70, কর্ণাটকে 3.45, ঝাড়খণ্ডে 2.14। তাহলে আমরা সবচেয়ে কারেন্ট ডেটাটাই মনে রাখবো, 18, 19 বা 19, 20 নয়। এরপরে যেটা তোমরা টেনে পড়েছো, আমি আর নামগুলো বারে বারে বলছি না। উড়িষ্যার গুরুমহিষানী বাদাম পাহাড় বলয় সর্বশ্রেষ্ঠ আকরিক লোহা ক্ষেত্র, ময়ূরভঞ্জ জেলার গুরুমহিষানী সুলাইপাত বাদাম পাহাড় বলয়ে রূপান্তরিত শিলায় স্তরের আকারে লোহা সঞ্চিত রয়েছে। কেওনঝাড় জেলার কোথায় কোথায় পাওয়া যায়? যেখানে বাসফানি, টোডা, কোদেকেলা, পুরবন্দ, ফিলোরা, ঠাকুরানী, বারবিল, এখানে বিভিন্ন যে লোহা আকরিক উত্তোলক অঞ্চলগুলোর নাম কিন্তু আমরা ছোটবেলায় যা পড়েছি এখন চেঞ্জ হয়ে হয়ে আসছে। কেন বলো তো? না, বেশ কিছু তখনকার আকরিক লোহা উত্তোলন কেন্দ্র বন্ধ হয়ে গেছে, আবার নতুন করে আকরিক লোহা পাওয়া যাচ্ছে, এরকম কেন্দ্র হয়েছে। ফলে এই নামগুলো তোমাদেরকে কিন্তু সবসময় প্রতিনিয়ত তোমাদেরকে আপডেট থাকতে হবে এবং মনে রাখতে হবে। যে কোনো একটি দিয়ে দিতে পারে যে এটি কোথাকার, মানে কোন রাজ্যের আকরিক লৌহ উত্তোলন কেন্দ্র। বাদাম পাহাড়, বাদাম পাহাড় কোথাকার লৌহ আকরিক উত্তোলন কেন্দ্র। এইভাবে ফলে তোমাদের জায়গাগুলো, এখানে আমার বোঝানোর কিছু নেই, তোমাদেরকে মুখস্থ করতে হবে। তাহলে এখানে যে নামগুলি দেখলে সবগুলি উড়িষ্যার। একই রকম ভাবে ছত্তিশগড়, সেখানে বাইলাডিলা, রাওঘাট, দুর্গেলা, দাল্লি রাজহারা লৌহ আকরিক খনিগুলি মুখস্থ করতে হবে। কর্ণাটকে এই প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানের অবশ্যই আকরিক লোহা উত্তোলন কেন্দ্রগুলি মনে রাখবে। তবে ঝাড়খণ্ড, গোয়া, সেখানেও তোমরা যদি টেনে মুখস্থ করে থেকেছো, তাহলে তো এখন একটু রিভিশন দিয়ে দিতে কোনো অসুবিধা নেই। ফলে এইগুলো নামগুলো একটু রিভিশন করে নেবে। এবার ম্যাগনেটাইট আকরিকের উত্তোলক অঞ্চল এইরকমভাবে আলাদা করে, লিমোনাইট, সিডেরাইট আকরিকের উত্তোলক অঞ্চল, এভাবে আলাদা করে কোনো কিছু করার দরকার নেই। এরপরে আমরা সরাসরি চলে যাব ম্যাগনেটে। ঠিক আছে, বুঝতে পারছো যে কোন কোন জায়গা থেকে কোশ্চেন আসতে পারে, সেই অনুযায়ী নিজেকে কিন্তু প্রিপেয়ার করতে হবে। তাহলে কিন্তু এমসিকিউতে কোনো অসুবিধা হবে না। এমসিকিউ বই ফুটিয়ে পড়তে হবে, তার মধ্যে পুরো বই তোমরা বলছো যে আমরা এতদিন পর্যন্ত পড়িনি। যারা এতদিন পর্যন্ত কিছু পড়নি সত্যিকারেরই, তাদের হাঁসফাঁস অবস্থা, তাদের জন্য বলবো অবশ্যই তোমরা মডেল সেট যে ক্লাসগুলো যাবে সেগুলো দেখতে থাকো, সেখানে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আলোচনা করা হবে। ঠিক আছে, টাটা।